আসসালামু আলাইকুম দর্শক। 28শে জানুয়ারি আমাদের ভিডিও শিরোনাম ছিল হ্যাঁ ভোটের মিশন, আমলাদের জেল আতঙ্ক, মুখোমুখি ইসি ও সরকার। ওই ভিডিওতে আমরা বলেছিলাম সরকার ও সরকারের উপদেষ্টারা আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও হায়ার সংবিধানের খসড়ার উদ্ভাবক আলী রিয়াজ প্রকাশ্যে হ্যাঁ ভোটের প্রচারে যে কোমর বেঁধে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন সেটি আইনত দণ্ডনীয় অপরাধ। ওই ভিডিওর প্রচারের একদিনের মধ্যে ঘুম ভেঙেছে নির্বাচন কমিশনের। চোখ কষলে তারা জারি করেছে নির্দেশনা, সরকারকে দেয়া চিঠিতে দিয়েছে মহা হুঙ্কার। নির্বাচন পরিচালনার জন্য দণ্ডমুণ্ডের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি বলছে হ্যাঁ বা নায়ের পক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রচার চালানোর কোনো সুযোগ নেই, যদি চালায় সেটি হবে দণ্ডনীয় অপরাধ। ইসির এমন চিঠির পর হায়ার সংবিধানের প্রবক্তা আলী রিয়াজ নিজেদের অপরাধ ঢাকতে সুর পাল্টে ফেলেছেন। আগে তিনি দাবি করেছিলেন বড় বড় আইনজীবী আর সংবিধান বিশেষজ্ঞরা রায় দিয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে কোনো বাধা নেই, কিন্তু ইসির চিঠির পর তিনি বলছেন আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলে বিস্তারিত জানাবেন। অধ্যাপক আলী রিয়াজ যতই নতুন কোনো ব্যাখ্যা খুঁজুক না কেন, সূত্রগুলো বলছে ইতিমধ্যে দণ্ডযোগ্য অপরাধে জড়িয়ে গেছে অধ্যাপক ইউনূস প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের অনেক কর্তা ব্যক্তি। প্রশ্ন উঠেছে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তা 1.5 মাস ধরে যে আইন লঙ্ঘন করলেন তার প্রতিকার কিভাবে হবে, সেই সঙ্গে কোটি কোটি টাকা মৎস্যের দায় চাপবে কাদের ঘাড়ে। সূত্রগুলো বলছে সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ এবং শাস্তি দাবি করে শিগগিরই রিট দায়ের হতে পারে উচ্চ আদালতে। হ্যাঁ ভোটের প্রচারে সরকার যে 6 মন্ত্রণালয়কে 140 কোটি টাকা বরাদ্দ দিয়েছে তা নিয়ে পড়েছে মহাবিপদে। ইসির চিঠি পাওয়ার পর সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা যারা এতদিন হ্যাঁ ভোটের প্রচারে আদা জল খেয়ে নেমেছিল, তারা এখন এমন অজ্ঞতার জন্য অধ্যাপক রিয়াজকে দায়ী করছেন, খুঁজছেন আইনি জটিলতা থেকে পার পাওয়ার পথ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সবকিছু ঠিকঠাক থাকলে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি হবে জুলাই সনদের উপর গণভোট। এই সনদে 80টিরও বেশি সংস্কার প্রস্তাব রয়েছে, যার মধ্যে 49টি প্রস্তাব সরাসরি সাংবিধানিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। জুলাই সনদের প্রস্তাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে আছে ব্যাপক ধোঁয়াশা আর সুধীজনদের মধ্যে আছে ব্যাপক অসন্তোষ। সরকার তার নিজের সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে হ্যাঁ ভোটের পক্ষে কয়েক সপ্তাহ ধরে আদা জল খেয়ে প্রচার চালাচ্ছে। বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনা তৈরি হলেও এর ধার ধারতে দেখা যায়নি। উল্টো সরকারের শীর্ষ পর্যায় থেকে দাবি করা হয় তাদের প্রচার চালাতে আইনি কোনো বাধা নেই। সরকার উপদেষ্টা থেকে শুরু করে মাঠের পুলিশ কর্মকর্তারাও চালাচ্ছেন হ্যাঁ ভোটের প্রচার। হাজারো সংবিধানের খসড়া যার পরিকল্পনায় তৈরি, সেই আলী রিয়াজ তো সমালোচনাকারীদের উল্টো পরোক্ষ হুমকিও দিয়েছেন। সমালোচনাকারীরা জুলাই আন্দোলনের বিরোধী কিনা সেই প্রশ্ন তুলেছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের এই মুখ্য সমন্বয়ক 24শে জানুয়ারি সিলেটে এক সভায় বক্তব্য দেন। এ সময় তিনি দাবি করেন গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে আইনি কোনো বাধা নেই। বলেন বিদ্যমান সংবিধান, আরপিও, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 কিংবা এই গণভোট সংক্রান্ত অধ্যাদেশের কোথাও বলা নেই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না। প্রচারে আইনগত বাধা আছে এমন কোন রেফারেন্স কেউ দেখাতে পারবেন না। যারা এ বিষয়ে বাধা আছে বলে প্রচার করছেন তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এরপর দিন সরকারের সিদ্ধান্তের পক্ষে আলী রিয়াজের বয়ান তুলে ধরা হয় দৈনিক প্রথম আলোতে। পত্রিকাটিতে ছাপা হওয়ার সাক্ষাৎকারে আলী রিয়াজ দাবি করেন গণভোটে সরকারের পক্ষ নেওয়ার সুযোগ আছে। কোনো ধরনের আইনি ব্যাখ্যা না দিয়ে ডক্টর রিয়াজ দাবি করেন গণভোটে পক্ষ নেওয়ার ক্ষেত্রে সরকারের আইনিভাবে কোনো বাধা নেই। তিনি বলেছেন এমনকি যারা এ নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছেন তারাও কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে আইনি কোনো বাধা নেই। দর্শক, আলী রিয়াজ সংবিধান আরপিও দেখিয়ে যে দাবি করছেন সেটি একদমই অসত্য। এটি যে মিথ্যাচার তার নতুন করে প্রমাণ হলো নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে। ইসির নির্দেশনায় বলা হয় গণভোটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা হ্যাঁ বা নায়ের পক্ষে প্রচার চালাতে পারবেন না। শুধু তাই নয়,
গণভোট অধ্যাদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের পক্ষ নেওয়া দণ্ডনীয় অপরাধ বলেও সতর্ক করেছে ইসি। অর্থাৎ আলী রিয়াজের দাবি ধুলোয় মিশে গেছে ইসির এই নির্দেশনায়। আলী রিয়াজ অবশ্য এখন সুর পাল্টে ফেলেছেন। 18 জানুয়ারি দৈনিক বণিক বার্তায় প্রকাশিত খবরে দেখা যাচ্ছে, আলী রিয়াজ বলেছেন, সংবিধান বিশেষজ্ঞ, সাবেক বিচারপতি ও সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে আলোচনায় এক বাক্যে মত পেয়েছি, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের উপর আইনগত নিষেধাজ্ঞা নেই। ইসি চিঠি পাওয়ার পর যখন সংবিধানকে আলী রিয়াজ নতুন করে জানতে পারলেন, তখন দৈনিক সমকালকে বলেছেন তারা নির্বাচন কমিশনের চিঠি পেয়েছেন, আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবেন। আলী রিয়াজের পাশাপাশি প্রধান উপদেষ্টার বহুল আলোচিত প্রেস সচিব হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান জানিয়ে তো বলেই দিয়েছিলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। এমনকি সরকারি প্রচারের পক্ষে আইন বিশেষজ্ঞরা কোনো সমস্যা দেখছেন না বলেও দাবি করেছিলেন। ইসির চিঠির অনুলিপি 29 জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়। ইসি সরকারকে ঘায়েল করছে সরকারেরই করা অধ্যাদেশ দিয়ে। ইসি বলছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের জারি করা 2025 সালের গণভোট অধ্যাদেশের 21 ধারা এবং 1972 সালের আরপিওর 86 অনুচ্ছেদ অনুযায়ী সরকার নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে। 2025 সালের গণভোট অধ্যাদেশের 21 ধারায় বলা হয়েছে, 1972 সালের আরপিওতে যেসব কাজকে অপরাধ ও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে, সে কাজগুলো গণভোটের ক্ষেত্রে করলে একই অপরাধ ও আচরণবিধির লঙ্ঘন হবে। আরপিওর 86 অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করেন, তাহলে সেটি হবে দণ্ডনীয় অপরাধ। ইসি চিঠিতে বলা হয়েছে, এইসব বিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে বা না এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতে পারবেন না, কারণ এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। এটি একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের তাহলে শাস্তি কি? আরপিওতে বলা আছে, সর্বোচ্চ 5 বছর, সর্বনিম্ন 1 বছর এবং অর্থদণ্ড দেয়া যাবে। এসব বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছে ইসি। প্রশ্ন হলো, এই ব্যবস্থা কাদের বিরুদ্ধে নেওয়া হবে? ইসি নির্দেশনার একদিন আগেও একটি ভিডিও পোস্ট করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে। এতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই ধরনের আহ্বানের একাধিক পোস্ট রয়েছে কয়েক সপ্তাহে। অবাক করার বিষয় হলো, ইসি নির্দেশনা পাওয়ার পরেও সেসব পোস্ট বহাল তবিয়তে প্রদর্শিত হচ্ছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে। অর্থাৎ আইনের গরু ইসির চিঠিতে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কোনো প্রয়োগ নেই। এভাবে সর্বোচ্চ পর্যায় থেকে আইন লঙ্ঘনের উদাহরণ তৈরির মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কথিত ইতিহাস সেরা নির্বাচন। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটের মাঠ নিয়ন্ত্রণে রাখার পূর্ণ কর্তৃত্ব ইসির হাতে। সংবিধানের 126 অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য। ইসির চিঠির পর এখন তার সরকারকে মানতেই হবে। দেরিতে হলেও ইসির ঘুম ভাঙায় বিপদে পড়ে অনেকটাই হতবাক হয়ে গেছেন সরকারের কর্তা ব্যক্তিরা। ভোট গ্রহণের মাত্র 12 দিন আগে ইসির এই নতুন নির্দেশনা মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ মাঠ পর্যায়ে সরকারের সব কর্মকর্তা ইতিমধ্যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নেমে পড়েছেন। জাতির উদ্দেশ্যে 19 জানুয়ারি অধ্যাপক ইউনূস হ্যাঁ ভোটের পক্ষে বিশেষ ভিডিও বার্তা দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচারের জন্য 140 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই 140 কোটি টাকার এখন কি হবে? ইতিমধ্যে সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নেমে পড়েছেন। সরকারের সব কার্যালয়, ব্যাংক, বিমা সহ সব ধরনের স্থাপনায় হ্যাঁ ভোটের পক্ষে ব্যানার, বিলবোর্ড টাঙানো হয়েছে। সূত্রগুলো বলছে, সরকার একটি পক্ষের চিন্তা ইসি নির্দেশনা ঠেকাতে নতুন করে গণভোট অধ্যাদেশে সংশোধনী আনার চিন্তা করছে সরকার। কিন্তু সেটি হলে বিপদ আরো বাড়বে, কারণ তাতে প্রমাণ হয়ে যাবে এতদিন যে প্রচার চালিয়েছিল তা বিদ্যমান আইন অনুযায়ী অপরাধ হিসেবেই গণ্য হবে।
সরকারের বিপদ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে আরো একটি খবরে। সূত্রগুলো বলছে, রবিবার কোর্ট খুললে এ নিয়ে উচ্চ আদালতে রিট করতে পারেন একদল আইনজীবী। সেটি হলে পুরো গণভোটই প্রশ্ন এবং বাধার মুখে পড়ার আশঙ্কা দেখা দিবে। ওই আইনজীবীদের ধারণা, ইসির নির্দেশনার পরও গায়ের জোরে চলা এই সরকারের আচরণে কোনো পরিবর্তন আসবে না বলেই তাদের ধারণা। সেক্ষেত্রে ইসির পক্ষে তেমন কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। আইনজীবীরা বলছেন, গণভোটে না ভোট দেওয়ার অপশন রাখা হয়েছে মানেই হলো জনগণের একটি অংশ সংস্কারের বিপক্ষে থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করে কেবল হ্যাঁ ভোটের প্রচারণা চালালে না পাক্ষিক জনগণের ট্যাক্সের টাকায় তাদেরই বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। এটি একটি গভীর নৈতিক ও আইনি সংকট। এটি সাম্য ও ন্যায় বিচারের নীতির পরিপন্থী। এছাড়া 1979 সালের প্রজাতন্ত্রের কর্মচারী আচরণ বিধিমালার ধারা 25-3 অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কোনো নির্বাচনী প্রচারের প্রভাব খাটাতে পারেন না। দর্শক, শেষ পর্যন্ত বর্তমানের ব্যাখ্যাতীত সরকার ইসির ব্যাখ্যাকে যদি অগ্রাহ্য করে, তাহলে পুরো নির্বাচনী এক জটিল সংকটের মুখে পড়ে যেতে পারে, এমন আশঙ্কা করছেন অনেকে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে এবং ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছে। গত 17 মাস ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আর সরকারের মিত্রদের মব সন্ত্রাসের কারণে জনমনে যে আশঙ্কা, সেটি কি এবার সরকারই প্রথম প্রকাশ করলো? এমন প্রশ্ন উঠছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিকে কেন্দ্র করে। বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। 23 জানুয়ারি ভারতের দিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ হাসিনার অডিও ভাষণ প্রচারিত হয়, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেন। ওই ভাষণে শেখ হাসিনা 5টি দফার কথা বলেন। ভারতে বসে প্রকাশ্য একটি অনুষ্ঠানে শেখ হাসিনার এমন অডিও ভাষণ প্রচারে বাংলাদেশের সরকার বিস্মিত ও হতবাক বলে মনে করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে বসে শেখ হাসিনার এই অডিও বার্তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেখছে উস্কানিমূলক ও দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির শেষ দিকে বলা হয়েছে, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে। প্রশ্ন হলো, সরকার কি ধরেই নিচ্ছে নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা হবে? আবার যদি হয়ও, তাহলে আগে থেকে কিভাবে সরকার ধরে নিচ্ছে এটি আওয়ামী লীগই করবে, যেখানে থানা পুলিশের লুণ্ঠিত 1350 অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি? দিনে দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করছে সন্ত্রাসীরা। সেখানে সরকার ঘটনা ঘটার আগেই কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির উপর দায় চাপিয়ে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানাতে লাইসেন্স দিয়ে দিচ্ছে না তো, এমন আশঙ্কা করছেন অনেকেই। নাকি সরকার আগে থেকেই নিজের দুর্বলতা ঢাকতে সেলফ ডিফেন্স নিয়ে নিচ্ছে? 2 দফা ডেভিল হান্ট সহ নানা ধরনের অভিযান চালিয়েও সরকার কেন আতঙ্কে ভুগছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারতের দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম প্রকাশ্যে মুখ খুলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন গত 23 জানুয়ারি। শুক্রবার প্রাক রেকর্ডেড অডিও বার্তায় তিনি বাংলাদেশের মানুষকে অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। তার অভিযোগ, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে সম্পূর্ণ ব্যর্থ। বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা, তবে সেই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। ঠিক এই প্রেক্ষিতেই দিল্লিতে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে তার অডিও বার্তা শোনানো হয়। ভাষণে শেখ হাসিনা 5 দফা দাবি তুলে ধরেন। তার মধ্যে রয়েছে, প্রথমত, ইউনূস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার; দ্বিতীয়ত, অবিলম্বে হিংসা ও নৈরাজ্য বন্ধ করতে হবে; 3 নম্বরে বলা হয়েছে, নারী, সংখ্যালঘু ও দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তার লোহার মতো নিশ্চয়তা দিতে হবে;
4 বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও সাংবাদিকদের নিপীড়ন বন্ধ করতে হবে, এবং সবশেষ বলা হয়েছে জাতিসংঘের অধীনে জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ভাষণের মাধ্যমে নির্বাচনের আগে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করলেন শেখ হাসিনা। শেখ হাসিনার এই অডিও বার্তা নিয়ে যতটা না বিশ্লেষণ চলছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে শেখ হাসিনা এই প্রথমবারের কোনো অনুষ্ঠানে রেকর্ডেড হলেও বার্তা দিয়েছেন। এতদিন পর্যন্ত অনলাইনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি অডিও বার্তা দিতেন, কিন্তু বিদেশি অনেক সাংবাদিকদের সামনে শেখ হাসিনার এই বার্তা একেবারেই নতুন, এবং এর মাধ্যমে আলোচনা হচ্ছে শেখ হাসিনাকে দিল্লি সক্রিয় রাজনীতি করার অনুমতি দিচ্ছে কিনা। 25শে জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এভাবে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ প্রচার নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা, যিনি মানবতা বিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন, গত 23শে জানুয়ারি দিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে তাকে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মনে করছে এর মাধ্যমে শেখ হাসিনা তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দিয়েছেন, বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। বাংলাদেশ সরকার অভিযোগ, শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উৎখাতের ডাক এবং তার কর্মীদের হিংসায় প্ররোচনা দিয়েছেন। ভারতে বসে শেখ হাসিনার এই জাতীয় মন্তব্যে বাংলাদেশ সরকার বিস্মিত এবং বেদনাহত বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। দর্শক, এর আগে বাংলাদেশ সরকার বেশ কয়েকবার শেখ হাসিনা যে তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন তার প্রতিবাদ জানিয়েছে। আবার ভারত বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে 2 দফা অনুরোধ জানিয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বিষয়টি উল্লেখ করে বলেছে, বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বাধ্যবাধকতা ভারত এখনো কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। বাংলাদেশ মনে করে এটি স্পষ্টতই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো দাবি করেছে, ভারতের রাজনীতিতে এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং শেখ হাসিনাকে প্রকাশ্যে তার বক্তব্য দিতে দেওয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নিয়মের পরিপন্থী, যার মধ্যে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ নীতিমালা এবং বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সুস্পষ্ট অবমাননা। বাংলাদেশের আশঙ্কা, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশের ভবিষ্যতে নির্বাচিত রাষ্ট্র ব্যবস্থার পারস্পরিক উপকারী দ্বিপক্ষীয় সম্পর্কের সম্পৃক্ততা, গঠন এবং লালন পালনের সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে বিবৃতির শেষ অংশটি বেশ উল্লেখযোগ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আওয়ামী লীগ নেতৃত্বের নির্লজ্জ উস্কানি আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকারকে তার কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে। প্রশ্ন হলো, ইতিহাসরা নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়া সরকার কেন মনে করছে নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা হবে? তার চেয়ে বড় কথা, যদি সহিংসতা হয়ও তাহলে সেটি তদন্তের আগে সব দোষ আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? 2024 সালে 5ই আগস্টের পর থানা, পুলিশ ও এসএসএফ এর লুট হওয়া অস্ত্রগুলো সরকার পুরোপুরি উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। গত 21শে জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা থেকে মোট 3619টি অস্ত্র লুট হয়েছিল। লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত 2259টি উদ্ধার হয়েছে। তার মতে গত 17 মাসে সরকার লুট হওয়া অস্ত্রের মধ্যে 62.4% উদ্ধার করতে পেরেছে।
2 দফা পুরস্কার ঘোষণা করেও সরকার এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে পারেনি। দর্শক, নানা মহল থেকে এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য সরকারকে বারবার তাগাদা দেওয়া হয়েছিল। আবার জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া দণ্ডপ্রাপ্ত আসামি ও জঙ্গিরা এখনো রয়ে গেছে ধরার ছোঁয়ার বাইরে। পর্যবেক্ষকরা মনে করেন সরকার এই দুটি ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আবার সীমান্ত দিয়ে যে অস্ত্র আসছে তা নিয়ে গণমাধ্যমে বেশ কয়েকটি রিপোর্ট হলেও সরকার বিষয়গুলো আমলেই নিচ্ছে না। এমন ব্যর্থতার মধ্যে সরকার আগাম সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগকে দিয়ে কি নির্ভর হতে চাইছে? আবার চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলা, ওসমান হাদি হত্যাকাণ্ড সহ গত কয়েক মাসে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তার বেশিরভাগের হোতাদের সরকার ধরতেই পারেনি, অথচ সরকার লোক দেখানো 2 দফা ডেবির হান সহ বহু অভিযান চালিয়েছে। অবশ্য সেসব অভিযানে সন্ত্রাসীদের ধরার চেয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরার ক্ষেত্রে সরকার আগ্রহ বেশি ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সরকার স্পষ্টভাবে বলেছে, নির্বাচনের আগে এবং ভোটের দিন যদি কোনো সহিংসতা হয় তাহলে সরকার আওয়ামী লীগের উপরে দোষ দেবে, কিন্তু যদি জেল পলাতক সন্ত্রাসী কিংবা আওয়ামী লীগ নয় এমন কোনো পক্ষ যারা নির্বাচন চাইবে না কিংবা সহিংসতা করতে চাইবে তারা কি সহিংস কর্মকাণ্ড চালাতে পারে না? বিশ্লেষকরা মনে করছেন সরকার এই বিবৃতি সন্ত্রাসীদের জন্য এক ধরনের অভয়ারণ্য তৈরি করে দিবে। এমনকি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোনো বিরোধকেও কি আওয়ামী লীগের কর্মকাণ্ড বলে সরকার চালিয়ে দিতে চাইছে? প্রশ্ন উঠেছে, সরকার শেখ হাসিনার বক্তব্যে যতটা বিস্মিত ও হতবাক বলে মন্তব্য করেছে, গত 17 মাসে সরকারকে ততটাই নিষ্ক্রিয় দেখা গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিজেদের মিত্রদের মব সন্ত্রাস নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতিতে ঐতিহাসিক নিয়ন্ত্রিত নির্বাচনে নিজের মিত্রদের বিরোধের আশঙ্কাকে সরকার আগাম ডিফেন্স নিয়ে নিল। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।